নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি। ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের অনশনের ৬২ ঘন্টার বেশি সময় পার। গত শনিবার রাত থেকে আমরণ অনশনে বসেন জুনিয়র ডাক্তাররা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার শাস্তি এবং ১০ দফা দাবিতে ধর্মতলার মেট্রো চ্যানেলে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। মঞ্চে ঘড়ি এবং স্টেথোস্কোপ ঝুলিয়ে অনশন জুনিয়র চিকিৎসকদের। সূত্রের খবর, অনশনের ৬২ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো সদুত্তর পায়নি জুনিয়র ডাক্তাররা। আমরা তো সরকারের তরফ থেকে একটা কিছু প্রত্যাশা করছিলাম যে তাদের তরফ থেকে বার্তা আসবে, কারণ এই ৬২ ঘন্টা অতিক্রান্ত, এরপর অনশনকারীদের শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে হতে থাকবে। সেটা অত্যন্ত উদ্বেগজনক আমাদের কাছে। আমরা চাই গভর্নমেন্ট অবিলম্বে কিছু একটা আলোচনায় বসুক এবং আমাদের যে ১০ দফা দাবি আছে, একটা তো ন্যায় বিচারের দাবি আপনারা জানেন, প্রধান দাবি, সেই দাবিতে সিবিআই অলরেডি তদন্ত করছে, সে নিয়েও আমাদের কোশ্চেন আছে। তবে আমরা বাকি যে ৯ দফা দাবি স্টেট গভর্নমেন্টের পক্ষে মিটিয়ে নেওয়া খুবই সহজ আমরা মনে করি এবং আমাদের অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি বলে আমরা মনে করি, যেটা গভর্নমেন্ট এখনও অবধি আমাদের সেটা মেটাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত সেই দাবিগুলো মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অনশন আন্দোলন বা আন্দোলন অন্যান্য ফর্মে যেমন চলছে তেমন চলতে থাকবে। ১০ দফা দাবি নিয়ে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যে ৭ জন জুনিয়র চিকিৎসক এই আমরণ অনশন করছেন। তবে আমরণ অনশনের ২.৫ দিন অতিক্রম করে গেলেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সদুত্তর তারা পাননি। যদিও দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের এই বিক্ষোভ ক্রমশ জোরালো পর্যায়ে পৌঁছাচ্ছে। সরকারের তরফ থেকে কোনো বার্তা না আসায় এবার তারই প্রতিবাদে গণ ইস্তফা দিলেন আরজিকরের মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা। এদিন ৫০ জন সিনিয়র চিকিৎসক ইস্তফা পত্রে সই করেছেন। মঙ্গলবার সকালের বৈঠকেই এই গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তবে তারা চাকরি নয়, ডিউটি থেকে ইস্তফা দিয়েছেন বলেই জানানো হয়েছে। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিলে এতদিন পর্যন্ত এই সিনিয়র চিকিৎসকরাই হাসপাতালে রোগীদের পরিষেবা দিচ্ছিলেন। তাই এই পরিস্থিতিতে সিনিয়র চিকিৎসকরা ডিউটি থেকে ইস্তফা দিলে হাসপাতালে রোগী পরিষেবা ভেঙে পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম, দিয়ে যাব এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা বলুন। এই মুহূর্তে যদি বলেন নাম্বারসের কথা, আমরা যারা কনভেনশনে এসেছিলাম অলরেডি পুজো শুরু হয়েছে, বিভিন্ন জন ছুটিতে আছে, এখন নাম্বারসটা হয়তো খুব বেশি নয়, 40-এর উপরে হয়ে গেছে, অলরেডি ইটস রিচিং হয়েছে এবং এর সংখ্যা বাড়বে, কেননা একটা হসপিটালে প্রচুর ফ্যাকাল্টিজ আছে, ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে মিটিং হয়েছে, সংখ্যা বাড়বে। লিখেছেন যে প্রয়োজনে আপনারা ইন্ডিভিজুয়ালিও রেজিগনেশন দেবেন, মানে হ্যাঁ, আমরা যদি প্রয়োজন মনে হয়, যদি দেখি অচল অবস্থা কাটছে না, সুতরাং তখন আমাদের সেইগুলো। পঞ্চমীতে শহরের দর্শনার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে জুনিয়র ডাক্তারদের মিছিলে অনুমতি দিল না কলকাতা পুলিশ। মিছিলের অনুমতি না মেলায় ক্ষুব্ধ আন্দোলনকারী চিকিৎসকরা। সূত্রের খবর অনুযায়ী উৎসবের আবহে মঙ্গলবার কলকাতায় চিকিৎসকদের মিছিল হওয়ার কথা ছিল। সাধারণ মানুষকেও পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার গভীর রাতে একটি ইমেল পৌঁছেছে তাদের কাছে, সেখানে অনুমতি না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সেই মিছিলে পা মেলানোর জন্য আহ্বান জানানো হয়েছিল, কিন্তু পুজোর ভিড়ের কারণে মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। সূত্রের খবর, যে রাস্তা দিয়ে মিছিল যাওয়ার কথা ছিল সেই রাস্তায় বেশ কয়েকটি পুজো মণ্ডপ রয়েছে, তাই ভিড় হতে পারে। সেখানে মিছিল হলে রাস্তায় বাড়তে পারে যানজট। তবে চিকিৎসকদের দাবি, তারা যে রাস্তা দিয়ে মিছিল করতে চাইছেন সেখানে কোনো বড় পুজো নেই। যে পুজোর কথা বারবার উঠে আসছে, সেই সন্তোষ মিত্র স্কোয়ারের কাছ দিয়ে যাবেন না চিকিৎসকরা। একথা জানিয়ে ফের অনুমতি চেয়ে পাল্টা ইমেল করে জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকদের অনশন তুলে ফের কাজে ফেরার বার্তা দিল রাজ্য সরকার। সোমবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত দাবি করেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে রাজ্য সরকার ইতিবাচকভাবে কাজ করছে। হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার কি কাজ করছেন, কাজ কতদূর এগোলো তার খতিয়ানও দেন তিনি।
আমরণ অনশনে থাকা জুনিয়র ডাক্তারদের মুখ্য সচিবের অনুরোধ, সুপ্রিম গাইডলাইন মেনে রাজ্য সরকার কাজ করছে, সকলেরই সহযোগিতা করা উচিত। যেটা নিয়ে এতদিন আলোচনা চলছিল, মাননীয় সুপ্রিম কোর্টও যে নির্দেশ দিয়েছেন যাতে সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট আমরা সব জায়গায় তৈরি করতে পারি, এই ব্যাপারে সব রকম ব্যবস্থা প্রশাসন গভর্নমেন্ট তরফ থেকে করা হয়েছে। ইতিমধ্যে 113 কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। কাজের অগ্রগতি ভালোই আছে। ইনিশিয়াল যে টিডিং প্রবলেমসগুলো ছিল সব মিটে গেছে। এখন আমরা আশা করছি যত স্টেক হোল্ডার্স আছে সবাই মিলে এই কাজকে আরো ত্বরান্বিত করার জন্য, আরো ভালোভাবে এটাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এর জন্য সকলকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে অনুসরণ করতে হবে। আমরা ডাইরেক্টিভস দিয়েছিলাম, এই প্রোগ্রেস আমি আপনাদের সামনে রাখলাম। সবার কাছে এটাই অনুরোধ থাকবে যে একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই ইন্টারভেনশনসগুলো যেটা করা হচ্ছে এটাকে দেখার জন্য এবং মানুষের পরিষেবা যাতে আমরা ঠিক মতন দিতে পারি, যার জন্য এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে এটা যাতে সার্থক হোক, এর জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। এখানে কোনো দুমতের কোনো অবকাশ নেই। There is no difference of opinion so far as the overall larger objective is concerned. So we are all working towards that and we will continue to work. 3 দিনের মধ্যে সিসিটিভির কাজ 90% শেষ হবে, একথা জানিয়ে সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অনশন তোলার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। একসঙ্গে এত ক্যামেরা ব্যবস্থা করা, এখন এটা সব সমস্যাগুলো আমাদের মিটে গেছে। সাপ্লাইসগুলোর কোনো এখন ঘাটতি নেই। ইনস্টলেশনের কাজ চলছে। আমরা যেটা আজকে আলোচনা করলাম, আমার আলোচনার মাধ্যমে যেটা বেরোলো, মোর দেন 90% কাজ 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে, তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল 15 তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব। এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি এবং অপারেশনাল মানে সিসিটিভি লাগিয়ে দেওয়ার পরে আগে ইনস্টলেশন হয়, তারপরে চার্জ করে যাতে সিসিটিভি ফাংশনাল আছে কিনা এটাকে আমরা অপারেশনাল বলছি। সেরকমই ডিউটি রুম, ওয়াশরুম, সিভিল কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যালের কাজ, এই সব জিনিসই আমরা আগামী 10 তারিখের মধ্যে মোর দেন 90% কমপ্লিট হয়ে যাবে। যে প্রগ্রেস যেহেতু শুরুতে একটু কম থাকে, যখন কাজ শুরু হয় ধীরে ধীরে অগ্রগতি হয়, এভাবেই আমরা দেখছি। What I have told you is the progress of work and I'm sure they will appreciate that whatever the discussions we had with them in the past, there is a very good progress of work and I will request that they should all do it in a collaborative manner and they should join duties, because after all the overall objective was to create more safe and secure working environment and we all are working towards that, and there is a positive intent from everybody's side. The local hospital authorities, administration, health department, they are all working together, so they should also join in and take the ownership and involvement in this development process. দক্ষিণ 24 পরগনার জয়নগরে নাবালিকাকে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় গ্রেফতার এক যুবক। ঘটনার দিন এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। জয়নগর কাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, আমি ক্যাপিটাল পানিশমেন্ট চাইব, বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। আমি ক্যাপিটাল পানিশমেন্ট চাইব, এটা ব্যক্তি বিশেষে, তবে আমরা মহামান্য বিচারপতির উপরে, বিচারাধীন আমাদের দেশ সেইভাবেই তৈরি, বিচার ব্যবস্থার উপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। বিচার ব্যবস্থার কাছে এটাই যে যদি দোষী প্রমাণিত হয় কোনো ব্যক্তি, সে যে এই অপরাধ করেছে সেই অপরাধের কোনো ক্ষমা হয় না, কারণ তার কারণে মেয়েটি মারা গিয়েছে। একটা শিশু, দেব শিশু বলা চলে, 10 বছরের বাচ্চা, নারকীয়ভাবে অত্যাচার, তারপরে তার মৃত্যু, তাহলে তার চরমতম শাস্তি হোক। কিন্তু অন্যরা যা চেয়েছে, আমি আমার দেশ, আমার বিচার ব্যবস্থা, আমি এই ধর্মনিরপেক্ষ দেশে গণতান্ত্রিক যে পদ্ধতি তাতে আমি বিশ্বাস করি। একটা প্রশ্ন, যে আপনি কি চাইবেন যে বিচার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করে যাতে দোষী? নিশ্চয়ই, সবসময় চাইব, জনসাধারণ তাই চাইছে যে বিচার ব্যবস্থা যত দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় এবং দোষী ব্যক্তি যত দ্রুততার সঙ্গে তার চরমতম শাস্তি পায়। নারীকে সম্মান দিতে পারলে সে তার স্ত্রীকেও সম্মান দেবে। এটা তো একটা লালসা, এটা বিকৃত ধরনের একটা মানুষের রুচি। এটা তো এটার সঙ্গে আর মহিলারাই তো ভিকটিম হয়। সমাজের
মহিলাদেরকেই তো এই ধরনের শিকার করা হয়, এটা তো পুরুষের শিকার হয় না। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা নারী বলি, নিজেদের দেবী বলি, আমরা মহালয়ায় দেবীপক্ষের সূচনা হয়, তারপরেও মহিলারাই আক্রান্ত হয় সমাজে। নাবালিকা খুনে উত্তাল দক্ষিণ 24 পরগনার জয়নগর। ঘটনার পরেই এলাকাবাসীর দাবি তুলেছেন, 1000 টাকা চাই না, মেয়েকে ফেরত চাই। সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ঝাঁটা ধরুন, ব্লিচিং পাউডার দিয়ে সাফ করুন। মমতাকে প্রাক্তন না করলে কোনো মেয়ে সুরক্ষিত নয়। ঝাঁটা ধরুন, ব্লিচিং ফিনাইল দিয়ে সাফ করুন। মমতাকে প্রাক্তন না করলে আমাদের কোনো মেয়ে, দিদি, মা, বোন কেউ সুরক্ষিত নয়। সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের লোক, সব জায়গায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে কুরুচিকর মন্তব্য, গ্রেপ্তার 2 মহিলা। ধৃতদের পুলিশি হেফাজতে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই 2 মহিলা। সেই মামলাতেই পুলিশের হেফাজতে মারধরের অভিযোগ তোলা হয়েছে। সেই ইস্যুতে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বক্তব্য, পুলিশি হেফাজতে যেভাবে তরুণীদের মারধরের অভিযোগ উঠেছে তাতে পুলিশের ওপর ভরসা রাখা যায় না, তাই মামলার তদন্ত করবে সিবিআই। আগামী 15ই নভেম্বর সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি। বিজেপির মিছিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সংবাদ মাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে অবমাননাকর মন্তব্য করা হয়েছিল। ফলতা থানায় অভিযুক্ত 2 মহিলার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল অন্য এক মহিলা। তার ভিত্তিতেই তদন্তে নেমে ফলতা থানার পুলিশ নিমতা এলাকা থেকে রুমা দাস এবং রেবেকা মোল্লা নামে 2 অভিযুক্ত গ্রেফতার করে। 7ই সেপ্টেম্বর পক্সো মামলায় তাদের গ্রেফতার করে ফলতা থানা। আসছে পরবর্তী খবরের দিকে। বীরভূমের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের হলো হাইকোর্টে। মঙ্গলবার মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। উল্লেখ্য, চতুর্থের সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বীরভূমের খয়রাশোলের ভাদুলিয়া কয়লা খনিতে। বিস্ফোরণের জেরে কমপক্ষে 5 জন শ্রমিকের মৃত্যু ঘটেছে বলেই খবর। আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী শিউরি, দুবরাজপুর সহ একাধিক এলাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে 5 জনের দেহ উদ্ধার হলেও পরবর্তীতে 3 জনের মৃতদেহের হদিশ মেলে। বিস্ফোরণের পর মৃতদের ছিন্ন বিচ্ছিন্ন দেহগুলো খনির ভেতর থেকে উদ্ধার করা হয়। পাশাপাশি আরও বেশ কয়েকজন শ্রমিক ভেতরে আটকে পড়েন বলেও আশঙ্কা করা হয়েছিল। মূলত কয়লা উত্তোলনের সময় অসাবধানতা বশত এই বিস্ফোরণ ঘটেছিল বলেই প্রাথমিক অনুমান। তবে সরকারি ওই খাদানে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশের তরফ থেকে। একই সঙ্গে ক্ষতিপূরণের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামবাসীরা। ক্ষতিপূরণ বাবদ 30 লক্ষ টাকা, একটি করে বাড়ি এবং সরকারি চাকরির দাবিতে সরব হন মৃতের আত্মীয়রা। পরবর্তীতে প্রশাসনের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু 30 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে বলেই জানানো হয়েছে। এর পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। ঐতিহ্যবাহী হাওড়া সংঘের দুর্গাপুজো এবার 100 বছরে পদার্পণ করল। এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। ক্লাবের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। একটা ঐতিহ্যবাহী ক্লাব, 100 বছর ধরে এই ক্লাব চলছে। মানে যারা সদস্য আছেন তাদের দেখলেই বুঝতে পারা যায় ক্লাবের মানে ঐতিহ্যটা কত মানে শক্তিশালী, কত বনেদি আনার মধ্যে আছে। তা সুতরাং 100 বছর ধরে যে ক্লাব চলছে সেই ক্লাব তার পুজো অটোমেটিক্যালি সবটাই ভালো হয়েছে।
পুজো থেকে আরম্ভ করে ফাংশন, সারা বছরের অনুষ্ঠান এবং লাইব্রেরির অনুষ্ঠান, শতবর্ষ, সবটাই অত্যন্ত আভিজাত্যপূর্ণ। ৭৮তম বর্ষে পদার্পণ করল দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মেলনের দুর্গাপুজো। ত্রিধারা সম্মেলনের এবারের ভাবনা অঙ্গন। আগেকার দিনে বাংলায় দালানে পুজো হতো, এবার পুরনো দিনের সেই পরিবেশকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে ত্রিধারা সম্মেলনী। দ্বিতীয়তেই ত্রিধারা সম্মেলনের পুজো উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ত্রিধারার ৭৮তম বর্ষ। ত্রিধারার এবছরের ভাবনা অঙ্গন। শিল্পী তার শিল্পের মাধ্যমে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে বাংলার পুরনো দিনের সেই দালানে পুজো, সেই পরিবেশটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছে। আশা করি ত্রিধারার মণ্ডপে এলে দর্শকদের একটা খুব ভালো কাজ উপহার দিতে পারবে ত্রিধারা এবং গৌরাঙ্গ কৈলা। সুব্রত মুখার্জির পুজো মানেই একডালিয়া এভারগ্রিনের পুজো। কলকাতার নামকরা পুজোগুলোর মধ্যে অন্যতম একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গাপুজো। এবার ৮২তম বর্ষে পদার্পণ করল একডালিয়া এভারগ্রিন ক্লাবের এই দুর্গাপুজো। একডালিয়া এভারগ্রিনের এবারের পুজোর থিম পুরীর জগন্নাথ মন্দির। প্রত্যেকবারই ভারতবর্ষের কোনো না কোনো মন্দির প্রতিষ্ঠা করি, এখানেতে ঠাকুরকে তার মধ্যে রাখি। দক্ষিণ ভারত, উত্তর ভারত সব ঘুরে আমরা পূর্ব ভারতের এবারে পুরীর মন্দির করেছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরীর মন্দিরের মধ্যে মাকে প্রতিষ্ঠা করেছি। মার পুজো হবে একই সঙ্গে জগন্নাথ দেব এবং মা দুর্গার সমন্বয়। চালচিত্রে দেখতে পাচ্ছেন শোভা পাচ্ছে জগন্নাথ দেব, মেন গেটেও রয়েছে, সব সর্বত্র বিরাজ করছে। যেখানে এই ভাবনা চিন্তা একসঙ্গে মানুষ সকলের কল্যাণ হোক। ৮২ বছরের পুজো। আপনারা জানেন যে এই পুজোর গত ৫০ বছরের সুব্রত মুখার্জি এই পুজোর সভাপতি ছিলেন। তার হাতে তৈরি তিলে তিলে করে এই পুজো আগে রমেশবাবু করতেন, রমেশ পাল প্রয়াত হওয়ার পর সনাতন রুদ্রপাল করেন। সনাতন রুদ্রপাল এবছর পদ্মশ্রী পেয়েছেন, একমাত্র শিল্পী যে স্বাধীনতার পর পদ্মশ্রী পেয়েছে, সেই আমাদের এই প্রতিমা করেছে। সুতরাং তাকে সাধুবাদ জানাই। দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হলো বালিগঞ্জের ২১ পল্লীর পুজো। চলতি বছরে ৭৮তম বর্ষে পদার্পণ করল এই পুজো। এবছর দক্ষিণ কলকাতার এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরে ২১ পল্লীর পুজোর থিম হলো সংবহন। বিভিন্ন রেলওয়ে স্টেশনের কুলিদের জীবনী নিয়েই পুজো উদ্যোক্তারা এই বিশেষ ভাবনা তৈরি করেছেন বলেই মনে করা হচ্ছে, যা দর্শকদের মন কাড়বে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। আমরা এবারে 78 বা ৭৮তম বছরে পদার্পণ করলাম। আমাদের এবারে থিম হচ্ছে সংবহন, এবং আমরা নিজেদের সঙ্গে বহন, অর্থাৎ নিজেদের সঙ্গে বহন করি না। এবারে আমাদের মেন ফোকাস হচ্ছে কুলিদের ওপরে। কুলিদের জীবনযাত্রাকে তোমরা তুলে ধরতেছি, এবং কুলিদের নাম শুনলেই আমাদের প্রথমে রেলওয়ে স্টেশনের কথা মনে হয়। তাই যদি দেখেন এখানে একটা রেলওয়ে স্টেশনের তুলে ধরা ছবি তুলে ধরা আছে, একটা ওভারব্রিজ আছে, এখানে একটা প্ল্যাটফর্ম আছে, তেমনি কুলিদের ঠেলা গাড়ি আছে ওরকম, তেমনি একটা কুলির মডেলও আমরা এখানে করেছি। বাট যদি দেখে তখন ভেতরের দিকে যাবেন, সেখানে দেখবেন যে একটা এই আছে, ওখানে কাপড়টা কুলিরা মাথায় যে বেড়ি বেঁধে যে লাগেজ নেয়, মাল নেয়, ওই বেড়ির কাপড় দিয়ে এটা তৈরি করা হয়েছে। আর যে ক্যানভাসগুলো আছে ওখানে ওদের দৈনন্দিন জীবনের নানান সময়ের তুলে ধরা হয়েছে, যেমন কখন ওরা রেস্ট নিচ্ছেন বা কাজ করছেন ওইসব তুলে ধরা। দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো হলো বাবু বাগান পুজো।
চলতি বছরে এই পুজো ৬২তম বর্ষে পদার্পণ করলো। এবছর কবি তীর্থ থিম নিয়ে কবিদের সম্মান জানিয়ে সেজে উঠেছে এই বাবু বাগান পুজো। বাবুবাগান সবসময় ঐতিহ্য, বাংলার ঐতিহ্য নিয়ে কাজ করে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরে কবি তীর্থ আমাদের কনসেপ্টের নাম। কবি তীর্থ এখানে ঊনবিংশ শতকের কবিদের কবিতা এবং তাদের সৃষ্টি যেটাকে বলে সেটাকে নিয়ে আমাদের এই কবি তীর্থ তৈরি। এবার সেখানে যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম আছে, ঠিক তেমনই আমাদের কাজী নজরুল ইসলামের কারারই লৌহ কপাট আছে, মোরা একই বৃন্তে আছে। আবার তার সাথে সাথে আমাদের রানার ছুটেছে তাই ঝুম ঝুম, মানে ঊনবিংশ শতকটা একেবারে স্বাধীনতা আন্দোলনকে সামনে রেখে সমাজ সচেতনতা বাড়িয়েছে এই সমস্ত কবিরা, তাদের শ্রদ্ধাঞ্জলি। প্রতি বছরে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু বড় বড় পুজো কলকাতার বহু বিগ বাজেটের পুজোকেও টেক্কা দিয়ে থাকে। আড়ম্বর ও অভিনব থিম বাছাইয়ের মধ্যে দিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় কলকাতার বিগ বাজেটের পুজোগুলিকে। সেরকমই একটি পুজো হলো বারাসাত নিবেদিতা পল্লী উদয় সংঘের দুর্গাপুজো। চলতি বছরে ৫০তম বর্ষে পদার্পণ করেছে বারাসাতের নিবেদিতা পল্লী উদয় সংঘের এই দুর্গাপুজো। চতুর্থীর রাতে বারাসাত নিবেদিতা পল্লী উদয় সংঘের দুর্গাপুজোর শুভ উদ্বোধন সম্পন্ন হলো। বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাত ধরেই এদিন উদ্বোধন হলো এই পুজোর। প্রতি বছরের মতন এই বছরও আকর্ষণীয় থিম রয়েছে নিবেদিতা পল্লী উদয় সংঘে। পাশাপাশি বিভিন্ন রকম সামাজিক বার্তা তারা তুলে ধরছে তাদের পুজোর মাধ্যমে। এদিন শুভ উদ্বোধনের সময় বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি সহ বিশিষ্ট ব্যক্তিরা। আমার দুর্গা মায়ের কাছে একটাই নিবেদন, তিনি যেন আমাদের আপনারা প্রত্যেকেই জানেন আমরা মঞ্চে বিভিন্ন নিউজ চ্যানেল সকালবেলা থেকেই আমাদের এই মাতৃপণ্ড পর্যালোচনা করেছে। আমাদের এবছর উদয় সংঘ 1975 সালে জন্ম, যেটা আমাদের জন্মের অনেক আগে, কিন্তু তারপর থেকে আমরা যখন দায়িত্ব পেয়েছি এবং ভালো মতনভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি 50 বছর যখন ক্লাবের বয়স তখন আমরা তার দায়িত্বে রয়েছি এবং আমরা প্রথম থেকেই ভেবেছিলাম 50 বছরকে আমরা 50 বছরের মতন উদযাপন করব। তো সেইভাবে 1 জানুয়ারি থেকে সারা পাড়ার মানুষ জানে আমরা কল্পতরু উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান, মানুষের পাশে থাকা, রক্তদান শিবির, বিভিন্ন রকম অনুষ্ঠান করেছি এবং দুর্গাপূজা আমাদের বিশেষ করে ভাবনা ছিল যে এবার দুর্গাপূজা আমরা সেরকমই একটা দুর্গাপূজার অনুষ্ঠান করব, তাদের প্যান্ডেল হোক, পূজা মানে ঠাকুর হোক বা আলোকসজ্জা হোক, যাতে নিবেদিতা পল্লীর বুকে একটা আলোড়ন তৈরি করতে পারে। এবং আমরা জানি না কতটা সাকসেস হয়েছি, বলবে তো এলাকাবাসী যারা আসবেন তারা। তবে আমাদের মনের দিক থেকে আমরা 200% শিওর যে আমরা আমাদের জায়গায় অনেকখানি এগিয়ে রয়েছি এবং আমরা আমাদেরটায় সাফল্য অর্জন করতে পেরেছি। প্রতি বছরই আমাদের এখানে দুর্গাপূজা হয়, সাড়ম্বরেই হয় এবং বৈদিক রীতি মেনেই হয়। এবছর আমাদের মণ্ডপ সজ্জার ভাবনা ছিল সৃষ্টির শুরু যোগী আদিগুরু। এবছর আমাদের চতুর্থী থেকে মহা শুভারম্ভ হয়েছে। এই যে উদয় সংঘ আমাদের বারাসাত পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের মধ্যে নিবেদিতা পল্লীতে এর 50 বছর পূর্তি হচ্ছে, তাতে এখানে এসে আমি যে উন্মাদনা দেখেছি তাতে আমি ব্যক্তিগতভাবে খুব অভিভূত। এরকম উন্মাদনা আমি দেখতে পাবো আমি আসার আগে ভাবিনি। তা আমি যদি এখানে না আসতাম তাহলে আমি সত্যিই খুব মিস করতাম। এখানে এসে অবশ্যই আমার খুব ভালো লাগলো এবং এদের মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দারুণভাবে আকর্ষণ করছে এবং আমি মনে করি যে শুধুমাত্র এই 33 নম্বর ওয়ার্ডের নিবেদিতা পল্লী না, আমাদের নপাড়া অঞ্চল সহ সারা বারাসাতের মানুষই এই পুজোতে
আসবে এবং তারা প্রতিমা এবং মণ্ডপসজ্জা দেখে উপভোগ করবে। এবার 50তম বছরে পদার্পণ করল উত্তর বারাসাত নবজাগরণ ক্লাবের দুর্গাপুজো। বারাসাত নবজাগরণ ক্লাবের এবারের ভাবনা পুরনো কলকাতার বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরা এবং ঠাকুরের সাবেকিয়ানা। পঞ্চমীতে উত্তর বারাসাত নবজাগরণ ক্লাবের পুজোর উদ্বোধন হলো। আমাদের এবছরের পুজো হচ্ছে 50 বছর। পাড়ার লোকের সহযোগিতা এবং সমস্ত সিনিয়রদের আশীর্বাদ নিয়ে আমরা 50 বছর পুজো শুরু করি। আর এবছরের ভাবনা ছিল পুরনো কলকাতার কিছু ঐতিহ্য এবং সাবেকিয়ানা ঠাকুরের আপনার প্রতিস্থাপন করা। তো আজকে আমাদের ওপেনিং, আজকে আমাদের শুরু হলো যাত্রা 50 বছর পুজোর 5টা দিন, যাতে আমরা সবাইকে নিয়ে একসাথে সুন্দরভাবে পরিবেশ ঠিক রেখে পুজোটা করতে পারি। সবার কাছে সেই আশীর্বাদই প্রার্থনা করি। আমাদের ভাবনা অ্যাকচুয়ালি গতানুগতিক যেভাবে চলে, আমরা পরিকাঠামোটাকে মানে প্যান্ডেল এবং ডেকোরেশনটাকে একটু অন্য আঙ্গিকে রেখেছি। প্রতি বছরই আমরা মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দরভাবেই করে থাকি। যেরকম হয়েছে নিজেও চোখে দেখতে পাচ্ছেন আপনারা, যে প্রত্যেকেই এসে একই কথা, যে আমাদের যেভাবে কমেন্টস করে যে প্রতিমা সত্যি এখানে খুবই সুন্দর। উত্তর 24 পরগনা জেলার নিউ ব্যারাকপুরের বড় পুজোগুলোর মধ্যে অন্যতম 16 নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়ার নবপল্লী এভারগ্রিন ক্লাবের পুজো। এবছর 13তম বর্ষে পদার্পণ করল নবপল্লী এভারগ্রিন ক্লাবের এই পুজো। 13তম বর্ষে এভারগ্রিন ক্লাবের পুজোর থিম দক্ষিণ ভারতের একটি পৌরাণিক মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। প্লাই, ফাইবার এবং স্প্রের রঙের প্রিন্টে অসাধারণ রূপ দিয়েছেন শিল্পীরা। সৃজনে ভাবনায় নিভা আর্টের শিল্পী রতনশীল। সোমবার সন্ধ্যায় মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন সভাপতি তথা পুর প্রধান প্রবীর সাহা, সম্পাদক মৃদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এই পুজোর উদ্যোক্তারা পুরুষ হলেও মহিলাদের দ্বারাই সম্পূর্ণ পুজো পরিচালিত হয়। খুব সুন্দর থিম এবং প্রতিমা একটা অন্য মাত্রা এনে দিচ্ছে। সবাই খুব আনন্দে আছে। নব ব্যারাকপুরে অনেকগুলো পুজো হচ্ছে, প্রায় 90টার ওপর পুজো হচ্ছে এবং এখানে সবাই মিলে এই পুজোর যে আনন্দ সেটা উপভোগ করছে নব ব্যারাকপুরবাসী। এটা অত্যন্ত ভালো। বছর এক এক রকমের থিম থাকে। গত বছর আমরা বেনারসের আদলে করেছিলাম। বেনারসের যে দশগঙ্গা যে আরতি হয় সেইটা আমরা গত বছর দেখানোর চেষ্টা করেছিলাম। এই বছর আমরা দক্ষিণ ভারতের আদলে মন্দিরটা তৈরি করেছি। আমাদের এটা 13 বছরে পদার্পণ করলো। এবারে দক্ষিণ ভারতের এক মন্দিরের আদলে আমাদের মণ্ডপটা তৈরি হয়েছে। মণ্ডপটা মূলত প্লাই, ফাইবার এসব দিয়ে তৈরি হয়েছে। দক্ষিণ ভারতের মন্দির আদলে মণ্ডপটা তৈরি হয়েছে। শুরু হয়েছে দেবীপক্ষ, তবে পুজোর আনন্দ মাটি করে গাইঘাটা থানা এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। বলদিঘাটা, শুটিয়া, পাঁচপোতা, মানিকহিরা, মহিষাকাটি, বর্ণবেড়িয়া সহ এই থানার অধীনে 13টি পঞ্চায়েতের মধ্যে 6টি পঞ্চায়েতের একাধিক এলাকা জলমগ্ন। মানুষজন আশ্রয় নিয়েছে নিকটবর্তী ফ্লাড সেন্টারগুলিতে। গবাদি পশুগুলোকেও সরিয়ে নিয়ে আসা হয়েছে নিরাপদ স্থানে। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে শুটিয়া তদন্ত কেন্দ্রের অন্তর্গত শুটিয়া বাজারে প্রায় 200টি পরিবারের হাতে 7 দিনের খাবার, 100 জন শিশুকে নতুন বস্ত্র এবং 75 জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিলেন বনগাঁ পুলিশ জেলার এসপি দীনেশ কুমার। উল্লেখ্য, বিগত 10 দিন ধরে এই থানা এলাকার 2টি জায়গায় কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রতিদিন 800 জন মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন গাইঘাটা থানার পুলিশ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও অর্ক পাজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ কর্মীর দুস্থ এবং অসহায় মানুষের দেখভাল করে যাচ্ছেন 24 ঘন্টা। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কমিউনিটি কিচেনের পরিষেবা চলবে বলেই জানিয়েছেন তারা।
কিছু যাবার রাস্তা করে দেওয়া, তার এই উপস্থিতি, তার এই শুভাগমন। দেখো কত জল, দেখো কত জল। ব্যস্ততম মানুষ শ্রী দীনেশ কুমার এসপি, তিনি বেরিয়ে যাচ্ছেন, তাকে সহযোগিতা করুন কিছু যাবার রাস্তা করে দেওয়া, তার এই উপস্থিতি, তার এই শুভাগমন আমাদেরকে ঋদ্ধ করল, আমাদেরকে আর আমরা সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।